বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে এই মুহূর্তে আমি নুরুল ইসলাম খান আল মুশাররফ আপনাদেরকে পিছনে নিয়ে যাচ্ছি, পিছনের স্মৃতিচারণ করতে যাচ্ছি। হয়তো অনেকের এই স্মৃতিচারণ ভালো লাগবে না, কারণ এতে মজা নেই, রসিকতা নেই, প্যারোডি নেই, অশ্লীলতা নেই। এই সমস্ত গল্পগুজবে মজা পাওয়া যায় না। হ্যাঁ, তবে আমি বলছি, 60-এর দশকে যাদের জন্ম, সে সমস্ত ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি, 60-এর দশকে যাদের জন্ম তারা আশা করি অনেকেই বেঁচে আছেন। যারা পরলোক গমন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা জীবিত আছেন তাদের হায়াতে তৈয়বা আল্লাহর দরবারে কামনা করছি। আমরা যারা 60-এর দশকে জন্মগ্রহণ করেছি তারা এ পর্যন্ত 6টি দশক পার করে দিয়েছি। আল্লাহ পাকের রহমতে অত্যন্ত সফলতার সাথে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে 6টি দশক আমাদের জীবন থেকে পার হয়ে গেছে। এখনে আমাদের বয়স 60 থেকে 65। আমরা যাদের 60-এর দশকে জন্ম, তারা স্বাধীনতা পূর্ব আমরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম, প্রাইমারি স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলাম, এবং স্বাধীনতার পর 70-এর দশকে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলাম, এবং 80 দশকে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। এতে আমার মেজারমেন্ট ধারণা খুব একটা যদি ভুল না হয়, তাহলে আমরা সে সময়ে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এতে যারা পড়াশোনা করেছি, আমার ধারণা 88 থেকে 90-এর মধ্যে আমরা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এবং 90-এর দশক, এরপরে 3টি দশক আমরা চাকরি করেছি। 60-এর দশক, 70-এর দশক আর 80-র দশক, 3টি দশকে আমরা লেখাপড়া করেছি। এবং বাকি আজকে 2026, এখানে 3টি দশক আছে। এই 3টি দশকের মধ্যে আমরা চাকরি করেছি। আমার ধারণা যদি ভুল না হয়, অনেকেই পিআরএলে চলে গেছেন, অনেকেই পিআরএলে চলে গেছেন। বিশেষ করে 88-তে যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা তো অবশ্যই পিআরএলে চলে গেছেন। এবং যারা 90-তে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও হয়তো চলে গেছেন, 2-1 জন থাকতে পারে। তা আমি বলতেছিলাম এই কথা যে এই যে 6টি দশক, 60-এর দশকে যাদের জন্ম, তারা সবাই আমার সহপাঠী। এদের মধ্যে অনেকেই আমার সতীর্থ, এবং এদের মধ্যে কেউ কেউ আমার সহকর্মী। যে যেখানে আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি নুরুল ইসলাম খান আল মুশাররফ। সম্মানিত সহকর্মী, সতীর্থ এবং সহপাঠী ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং আপনাদের মনে আছে
সেই স্বাধীনতা পূর্ব আমরা 8 আনা 1 টাকা চালের কেজি দেখেছি। এবং আমার স্পষ্টত মনে আছে আমার বাবা 18-20 টাকা দিয়ে একটা খাসি কিনে কোরবানি দিয়েছেন, যে খাসিটার বর্তমান দাম সম্ভবত 30-35 হাজার টাকা। আমি আমার বাবাকে দেখেছি যে গরু 2-2.5 হাজার টাকা দিয়ে কোরবানি দিয়েছে, এখনে 2 দাঁতওয়ালা কোরবানি উপযুক্ত একটা গরু কিনতে 2 লক্ষ টাকা লাগে। 2,000 চলে আসছে 2 লক্ষতে, এবং 20 টাকা চলে আসছে 30,000-এ। তা আমরা এইগুলো দেখেছি, অনেক কিছু দেখেছি। আর নিশ্চয়ই আপনাদের মনে আছে সে সময় পাখি সব করে রব রাত্রি পোহাইল, কবিতার কথা নিশ্চয়ই মনে আছে। শিব খান, 3 দাঁত, 3 জন মাল্লা, এই যে কবিতাগুলো নিশ্চয় মনে আছে। সত্যেন্দ্রনাথ দত্তের যে কবিতাগুলো, পানসুপারি এইখানেতে সংখ্যা ভারী, খুকুমণির জন্ম নিল যেদিন বোদের ঘরে, পরীরা সব দেখতে এলো কতই খুশি ভরে, আদর করে দুধ খাওয়ালো সোনার পেয়ালাতে, দোলা দিয়ে ঘুম পাড়ালো জ্যোৎস্না মাখা রাতে। এগুলো তো এই কবিতাগুলো বলার কথা নয়। এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যারা মোর গুরুজনে। আমি আর বলছি না। এই কবিতাগুলো নিশ্চয়ই আমাদের মুখস্থ আছে, এবং আমরা এই জীবনে এই কবিতাগুলো ধারণ করেছি। আর এখন এদের কবিতাগুলি ধারণ করার কি আছে? হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং, আগডুব বাগডুব ঘোড়াডুব সাজো, এই হলো কবিতা। তো এখানে আর একটা কথা আমি একটু বলি যে ছোটোবেলা গরু রচনা এবং দি কাউ, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, ডিসিপ্লিন, এগুলো পড়ি নাই এমন কোনো স্টুডেন্ট নেই। আমি যদি এবার গরু বাংলা রচনার কথা বলি, তাহলে আমরা বলবো যে সেই সময়ে আমাদেরকে শেখানো হয়েছিল গরুর লম্বা একটি লেজ আছে, 2টি শিং আছে, 4খানা পা আছে, লম্বা একটি মুখ আছে, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। তখন এত ছোট ছিলাম, এগুলো শেখানোর কি আছে? এগুলো তো চোখেই আমরা দেখতেছি, ছোট ছোট লোম দ্বারা গরুর শরীর আবৃত বা ঢাকা। এইগুলো শেখানোর কি আছে? এগুলো তো আমরা চোখেই দেখতেছি, চোখে দেখতেছি গরুর শিং আছে, 2টা শিং আছে, 2টা কান আছে, লম্বা একটা মুখ আছে, লম্বা একটা লেজ আছে, লেজ দিয়ে বসামাসি তাড়ায়। এগুলো শিখানোর এবং বলার কি আছে? এই প্রশ্ন আমরা তখন করতে পারিনি, মুখস্থ করে শুধু লিখতাম এগুলো। তবে দি কাউ, দি কাউ রচনা যে শিখতাম, রচনা যে পড়তাম, সেখানে একটা বিষয় আছে যে দি কাউ রচনার লেখার মাধ্যমে আমাদের সেন্টেন্স মেকিং জ্ঞান হতো, আমাদের নিউ ওয়ার্ড জানা হতো, আমাদের ভোকাবুলারি জানা হতো। আমরা প্রথমে শিখতাম দি কাউ ইজ এ অ্যানিম্যাল, তারপরে শিখতাম দি কাউ ইজ এ জেন্টেল অ্যানিম্যাল, তারপরে শিখতাম দি কাউ ইজ এ 4-footed অ্যানিম্যাল, তারপরে শিখতাম দি কাউ ইজ এ 4-footed অ্যান্ড ডোমেস্টিক অ্যানিম্যাল, এরপরে শিখতাম দি কাউ ইজ এ 4-footed ডোমেস্টিক অ্যান্ড গ্রামিনিভোরাস অ্যানিম্যাল। এইভাবে আস্তে আস্তে যতই উপরের ক্লাসে আসতাম, ততই
ইংরেজি সেন্টেন্সটা বড় হতো। দি কাউ রচনার মাধ্যমে আমরা ইংরেজি শব্দ, নিউ ওয়ার্ড, ভোকাবুলারি শিখতাম। এইটার উত্তর সে সময় বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি, কিন্তু বাংলা রচনা, বাংলা গরু রচনা শেখার কোনো উপকারিতা আমার বুঝে আসে নাই। কথাটা বলছি এই কারণে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে, আওয়ামী লীগ সরকারের আমি যদি আওয়ামী লীগ সরকার বলি আর ফ্যাসিস্ট না বলি, তাহলে কিন্তু অনেকে মনে করবে যে আমি বুঝি আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের একজন দোসর, বাধ্য হয়ে আমাকে ফ্যাসিস্ট সরকার বলতে হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের শেষের দিকে যেভাবে একটা কারিকুলাম সেকেন্ডারি লেভেলে চাপিয়ে দেওয়া হলো, সেই কারিকুলামটা কীরকম ছিল আপনারা অনেকেই জানেন। এখানে একটা কথা আমি বলবো, ক্লাস 6-এর একটা মেয়ে লাইফে এসে বলছে ক্লাসে আমাদেরকে ডিম ভাজা শেখায়। তাহলে ক্লাসে গিয়ে তো আমাদের ডিম ভাজা শেখা লাগে না, এটা তো আমরা পারিবারিকভাবে মা খালা থেকেই শিখতে পারি। আমাদের মা খালারা তো স্কুলে গিয়ে ডিম ভাজা শেখে নাই, পারিবারিকভাবেই শিখছে। কারিকুলামটা এরকম ছিল কারিকুলামটা। আর হ্যান্ডিক্রাফটসের ব্যবহার ছিল, প্রতিদিনই কাগজ কেটে একটা কিছু তৈরি করে আনতে হতো। তো বাচ্চারা মজা পেত, কিন্তু বাবা মার নাভিশ্বাস উঠে দিত। এগুলো একটু ব্যয়বহুল, এগুলো প্রতিদিন এত আর্ট পেপার কেনা, রং পেন্সিল কেনা, এটা অতিষ্ঠ হয়ে গেছিলো। অবশ্য এটা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের পতনের পর আর টেকে নাই, মুখ থুবড়ে পড়ে গেছে। আর একটা বিষয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করব, সেটা হলো এই যে প্রাথমিক বিদ্যালয়ে টিফিন দেওয়া হবে খিচুড়ি, দুপুরের খাবার দেওয়া হবে খিচুড়ি। গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডজন খানেক সচিব, মন্ত্রী, তারা শতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে খিচুড়ি পাকা শিখতে যাবে বিদেশে। এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিকরা যদি এতটা লেখালেখি না করতো, তাহলে নিশ্চয়ই ওই খিচুড়ি পাকা শেখা হইতো এবং খিচুড়ি পাকানের নামে দেশের বড় ধরনের একটা অর্থ ব্যয় হতো। শেষ পর্যন্ত সাংবাদিকদের সমালোচনা, লিখনি, তোপের মুখে এই খিচুড়ি পাকানো শেখানো বন্ধ হয়ে গেছে। খিচুড়ি পাকানো শিখতে ওখানে যেতে হয় না। আর যারা খিচুড়ি পাকাবে তাদেরকে তো নিচ্ছে না, নিচ্ছে সচিবদেরকে। তা আমি এ পর্যায়ে আর একটা কথা বলে শেষ করব, সেটা হলো এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শামসুদ্দিন চৌধুরী, বিচারপতি না বললে আবার হয় না, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, তিনি টক শোতে এসে অনেক কথা বলতেন। সেই সব কথাগুলো তো আমি আর এই মুহূর্তে বলতে পারতেছি না। তো দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় টক শোতে উনি তো একটা আলোড়ন সৃষ্টি করে ফেলছিলেন। উনি ওনার কোনো একটা টক শোতে বলছিলেন যে জঙ্গি চেনার উপায় কি। উনি বলছিলেন জঙ্গি চেনার উপায় হলো 3টা। নাম্বার 1, শুদ্ধভাবে সালাম দেয়। নাম্বার 2, কথায় কথায় আরবি বলে, হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে। নাম্বার 3, টাকনু গেরার উপরে পাজামা বা প্যান্ট পরে। এখন এই ফর্মুলায় বাংলাদেশের অধিকাংশ লোকই জঙ্গি হয়ে যায়। এটা একজন শিক্ষিত লোক, সচেতন লোক, সে শুদ্ধ ভাষায় সালাম দেয় এবং একজন জ্ঞানী লোক, লার্নেড লোক, কোরআন হাদিসে রেফারেন্স দিয়ে কথা বলে এবং একজন শিক্ষিত আলেম লোক, সে টাকনু গেরার নিচে কাপড় পরে না, উপরেই পরে। আর পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে জঙ্গির ভয়ে, জঙ্গির
জঙ্গির অপবাদ লাগানের ভয়ে অনেকে সালামকে হালকা পাতলা করে উচ্চারণ করত, আর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে অত কথা বলার চেষ্টা করতো না। কিন্তু একটা জিনিস তো সম্ভব হতো না, টাকনুগিরার উপরে পাজামা পরলে সেটাকে টেনে তো আর টাকনুগিরার উপরে পরলে সেটাকে তো আর টেনে টেনে নিচে নামানো যেত না। এই একটা পরিস্থিতি আমাদের ছিল। তো এখানে একটা কথা বলি যে জাতীয় সংসদে উত্তরাঞ্চলের সাংসদ হারুনুর রশিদ সাহেব, ওনাকে দেখতাম যে উনি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে সংসদে কথা বলতেন। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলাটা সংসদে গ্রহণযোগ্য হইতো। এটাকে কেউ উপহাস বা তাকে রাজাকার বা জামাতপন্থী এরকম বলতো না, অনেকেই মনোযোগ সহকারে শুনতো। এবং একই সময় দেখতাম মমতাজ পপ সম্রাজ্ঞী মমতাজ, সে হাদিসের কথা বলতো, বুখারী মুসলিম সিয়াসেত্তা তার মুখস্থ, এরকম কথাবার্তা বলতো। তা আমি এইভাবে আর বেশি কথা বাড়াবো না। আমি বলবো এই যে আমরা যারা 60-এর দশকের পৃথিবীতে এসেছি, 6টা দশক পার হতে চলছে, অনেকেই অবসরে আছি, যারা পৃথিবী থেকে চলে গেছি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছি তাদের সুন্দর জীবন কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।